আজকে রোম্যাগুলার কথা বলবো এবং তার সঙ্গে ভারতবর্ষের সংযোগ, প্রধানত শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের সূত্রের কথা বলবো। কিন্তু যেটা আমাদের অনেকেরই হয়তো জানা নেই, যে তিনি ছিলেন সঙ্গীতের অধ্যাপক সরবন বিশ্ববিদ্যালয়ে। শিল্প চেতনায় তার সমকক্ষ খুব কম লোক ছিল। তার যে গবেষণা তা ছিল শিল্প, চিত্রকলা, সঙ্গীত সব কিছু মিলিয়ে। এবং মিকেলাঞ্জেলোর জীবনীকার, শুধু আমরা ভাবি যে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজির প্রথম জীবনীকার পাশ্চাত্যে, কিন্তু সবই দুইয়ের দশকে, 20-এর দশকে। কিন্তু উনি মিকেলাঞ্জেলো বুয়োনারত্তির জীবনীকার, এবং উনি বিখ্যাত চিত্রকর, ইমপ্রেশনিস্ট চিত্রকর মিয়েরও জীবনীকার। MILLET ফরাসি উচ্চারণে মিয়ের, মিলেট নয়, মিয়ের জীবনীকার। কাজে সমস্ত সমন্বয় যেন মিলে গেছিল তার ক্ষেত্রে। শিল্প তো আসলে সুন্দরের অভ্যর্থনা। এই ক্লিন্ন জীবনে আমরা যখন একটু উত্থিত হতে চাই, শুধু আধ্যাত্মিকতার মাধ্যমে তো নয়, আধ্যাত্মিকতার কাছে পৌঁছানোর জন্যেও তো শিল্পের প্রয়োজন। সে সুরের মূর্ছনা, সুরসংহতি, মেরুমৈত্রী, যা রোম্যাগুলার ক্ষেত্রে ঘটতে পেরেছিল। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে, দেয়াল ছাদ ভেঙে পড়া এক শ্রদ্ধাহীন শিষ্ণদরতন্ত্রী পৃথিবীতে দাঁড়িয়ে বিশ্বাসী হতে চায় না সমস্ত ঐতিহাসিক ও মানসিক বাধা অতিক্রম করে দুই পৃথিবীর, দুই ভাবনাধারার মধ্যে এমন এক ভালোবাসার সেতু তৈরি হতে পারে। দেয়াল ছাদ ভেঙে পড়া এক শ্রদ্ধাহীন পৃথিবীতে দাঁড়িয়ে বিশ্বাসী হতে চায় না সমস্ত ঐতিহাসিক ও মানসিক বাধা অতিক্রম করে দুই পৃথিবীর, দুই গোলার্ধের। তখন তো এখনকার মতো সংযোগ ছিল না। কি করে সম্ভব হলো এই আশ্চর্য মিলন? দুটি ভাবনাধারা, দুটি ইতিহাস কি করে মিলল এক অপূর্ব স্বর্ণীল বিন্দুতে? জল, আজ সেই সেতুর কি হলো? জল পাতালের ঢেউয়ে ভেসে গেল সেই সেতু। হোলার কথা বলি, ওর সম্পর্কে ও জীবনীকার লিখছেন। হোলা সম্পর্কে এইটুকু বলার যে 56টি চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ এবং হোলা পরস্পরকে। অন্তত 12-13টি জীবনী লিখেছেন। উপন্যাস জাঁ ক্রিস্টোফ পেয়েছিল নোবেল পুরস্কার 1915 সালে, রবীন্দ্রনাথের পরের বছর। রবীন্দ্রনাথ 13 সালে, 14 সালে যুদ্ধের কারণে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি। কাজেই পরস্পরের অজান্তে ওরা এক রাগিনী রেখায় গেলেন মিশে, পরস্পরকে না চিনে। কি করে হলো? কোন কালপুরুষের ইশারায় দুই গোলার্ধের দুই মহান সৃজনশীল প্রতিভা পরস্পরের সঙ্গে মিলিত হলেন? এবং ওর জীবনীকার লিখছেন, এটা দিয়ে শুরু করছি আমি। একটা মানুষকে তো প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা যদি রোম্যাগুলার গান্ধী জীবনী দেখেন, 23 সালে প্রকাশিত হয়, এবং তখনও গান্ধীজি পরিপূর্ণভাবে গান্ধীজি হয়ে উঠতে পারেননি। কিন্তু কি অপরিসীম পরিশ্রমে লিখছেন তিনি। উনি কিন্তু ভারতবর্ষের পূজারী ছিলেন না,
উনি সারা পৃথিবীর মানুষ। সেই রোনা গান্ধীজির জীবনে লিখছেন, মানবতার শেষ প্রহরী, le dernier défenseur de l'humain, the last defender of humanity। লিখছেন গান্ধীজির অহিংসা ধর্মের সাফল্য অথবা ব্যর্থতার উপর পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে। সেই রোলা ছোটবেলায় একটি মানুষ, নিঃসঙ্গ, চিররুগ্ন, নীল চোখ, বিষণ্ণ বালক। মৃত্যু যাকে ঘিরে ফেলেছিল, মৃত্যু খাদের ওপরে সেই শিশু যেন সুতো দিয়ে ঝুলছে, ধসের ওপরে মাকড়সার মতো স্বপ্নের জাল বুনছিল সে। ওর বর্ণনা আছে এইরকম, ওর জীবনীকার বের্নার দু চ্যাটেলির গ্রন্থে, il est seul, il ouvre le piano, il est seul, il ouvre le piano, সে একা, সে পিয়ানোর ডালা খোলে। সেই বালক একটি চেয়ারের দিকে এগোয়, তাতে উঠে বসে, পা মাটিতে থাকে না, তার কাঁধ পিয়ানোর রিডের সামনে, সেটাই তার পক্ষে যথেষ্ট। কিন্তু কেন সে একা থাকতে চায়? ফ্রান্সের ক্লামসিতে 1866 সালে জন্মানো এই বালক রবীন্দ্রনাথের চেয়ে 5 বছরের ছোট, স্বামীজির চেয়ে 3 বছরের। কেউ তাকে বাধা দেবে না যদি না বেশি জোরে শব্দ করে ফেলে পিয়ানো বাজাতে বাজাতে। কিন্তু অন্যদের সামনে যে লজ্জা করে, সে সাহস পায় না। তাছাড়া লোকে নড়াচড়া করে, কথা বলে, তাতে আনন্দ নষ্ট হয়। তার চেয়ে এটা কি অসম্ভব সুন্দর যখন সে একা। কালিদাস নাকি অনেক পরে 22 সালে লিখছেন, je suis seul, 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 আমি একা, একা, একা। Jean Christophe লেখক। বালক এক শব্দের অরণ্যে ঘুরে বেড়ায়, চারপাশে অজস্র অজানা শক্তি যারা তার দিকে তাকিয়ে আছে, তাকে ডাকছে, আদর করছে, অথবা গিলে ফেলতে চাইছে। রোমাin রোল্যান্ড। একটু আগে বললাম মৃত্যু খাদের ওপর সে সুতো দিয়ে ঝুলছে। তার বোন মাদলেন চলে গেল। মাদলেনের জন্য ফুল নিয়ে সে এবং তার মা ক্লামসির সমাধিক্ষেত্রে যায়। আস্তে আস্তে তাকে বাঁচিয়ে তুলল শেক্সপিয়ার, হ্যামলেট। একটা দ্বিধান্বিত ব্যক্তিত্ব তাকে বাঁচিয়ে তুলল, যে এই দ্বিধান্বিত ব্যক্তিত্ব তো জীবনের অংশ, লজ্জা পাওয়ার কিছু নেই, হীনমন্যতার কারণ নেই, এটা আমাদের জীবনের অস্তিত্বের একটি মূল ধর্ম, যার থেকে বেরোতে হবে। তো আজকে যখন টি.এস. এলিয়টের লাইন, কতগুলো পংক্তি মনে পড়ছে, রক বলে একটি কোরাস আছে যেটি লিখেছিলেন 30-এর দশকের গোড়ায় টি.এস. এলিয়ট, where is the wisdom we have lost in knowledge, where is the knowledge we've lost in information। আজকের যুগের কথা, where is the wisdom we have lost in knowledge, where is the knowledge we have lost in information, where is the life we have lost in living। জীবন যাপন করতে করতে কোথায় সেই জীবন, তাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই সময় আমরা কেন পড়ছি রোমা রোলার সঙ্গে ভারতবর্ষের এই শিল্পিত সংযোগ এর কথা? শ্রীরামকৃষ্ণের দ্বার প্রান্তে উপনীত হচ্ছেন উনি কখন, কিভাবে কিভাবে এক তরঙ্গ দৈর্ঘ্যে তাঁরা গেলেন মিশে। উনি ছোটবেলায় একল নর্মাল সুপেরিয়রের ছাত্র ছিলেন, ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ কলেজ। প্রথমবার পাশ করেননি, দ্বিতীয়বার করেন।
প্রবেশিকা পরীক্ষায়। ওর বন্ধু ছিলেন নিৎসের বান্ধবী মালভিডা ফন মেজেনবুর্গ। গেছেন রোমে, একোল ফ্রান্সেস de রোম। বিবাহ করেন, সেই বিবাহ টিকল না। উনি তখন সরবন বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের অধ্যাপক। আমরা ভুললে আমাদের চলবে না যে ওর বিশ্বজয়ী উপন্যাস জাঁ ক্রিস্টোফ, যার জন্য উনি 1915 সালে নোবেল পুরস্কার পান। তখনকার নোবেল পুরস্কার তো এখনকার মতো নয়, কাজেই সহজলভ্য ছিল না। সুতরাং সেই উপন্যাসের নায়ক যিনি ছিলেন জন ক্রিস্টোফার, তিনি ছিলেন একজন সঙ্গীতকার। সঙ্গীতের মধ্যে সমস্ত সুরকে মিলিয়ে দিচ্ছেন রোমাওলা। এই যে শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, স্বামীজির কাছে আসছেন, আবার মিকেলাঞ্জেলোর কাছে যাচ্ছেন, টলস্টয়ের জীবনে লিখছেন, মেয়ের জীবনে লিখছেন চিত্রকর। একটা সুরের সমন্বয়, ভেতরে একটা সুর আছে যার, সে বাইরেটাকে তার মধ্যে একটা সুরসঙ্গতি খুঁজে পেতে পারে। বলতে পারা যায় সঙ্গীতই তার জীবনের বীজমন্ত্র। তাকে বাঁচিয়ে তুলেছিল প্রচণ্ড হতাশার মুহূর্তে ছোটবেলায়, প্রচণ্ড অসুস্থতার মুহূর্তে, শোকের মুহূর্তে। হ্যামলেট একটু আগে বললাম, ঠিক সেরকমই তাকে বাঁচিয়ে তুলেছিল সঙ্গীত। তাকে বাঁচিয়ে তুলেছিলেন মোৎসার্ট, তাকে বাঁচিয়ে তুলেছিলেন বেথোভেন। অর্থাৎ আমি বলতে চাইছি, এগুলোকে কোনোটাকে আলাদা করে দেখা যাবে না, সব কিছুর মধ্যে একটা অন্তঃসূত্র খুঁজে পেতে হবে। এই যে বিশ্ব চেতনা, রবীন্দ্রনাথ বলেছেন চেতনার দ্বারা চেতনাকে পাওয়া, এক্সটেনশন অফ কনসিয়াসনেস, সেটার মধ্যে ছিল। নইলে টলস্টয় একমাত্র তার সঙ্গেই ছটি চিঠি বিনিময় করেন কেন? টলস্টয়ের মৃত্যু হয় 1910 সালে। কার সঙ্গে? তরুণ রোমাওলার সঙ্গে। প্রত্যেকটি জিনিস ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টলস্টয় তাকে লিখলেন কেন? অনেকেই বলেছেন, স্টিফেন জোয়াইগ বলেছেন যে রোমাওলা হচ্ছেন ফ্রান্সের টলস্টয়। ওই রকম বিরাট তার পরিধি, তার বলয়, তার ফলে ফরাসি সাহিত্যের যে খুঁটিনাটি, ছোট ছোট মিনিয়েচার পেইন্টিং তার প্রিয় ছিল না। হয়তো সে কারণেই ফ্রান্সে তার জনপ্রিয়তা আস্তে আস্তে কমে আসে। তিনি আন্দ্রে জিদের মতো কারুকার্য পছন্দ করেননি, তিনি মার্সেল প্রুস্টের মতো অবচেতনার ভিত্তি যাওয়ার চেষ্টা করেননি। উনি যেন পৃথিবীর মানুষ, বিশ্ব মানুষ, ছড়িয়ে পড়ছেন, স্ট্রেচিং আউট। এই স্ট্রেচিং আউট ছাড়া সম্ভব হতো না এই আশ্চর্য আবিষ্কারমালা। কি ঘটল? একটা খুব কৌতূহলোদ্দীপক খবর আমার মনে হলো যে বলা উচিত, কারণ আমরা একটা সেতুবন্ধ বোঝার চেষ্টা করছি। রোমাওলা যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় ভেঙে চুরমার হয়ে গেলেন এবং চিঠি লিখলেন যুদ্ধের শেষে রবীন্দ্রনাথ ঠাকুর বলে এক অচেনা কবিকে শান্তিনিকেতনে। কবি তখন ভীষণ ক্ষুব্ধ, কি করে নেমে আসতে হবে গজদন্ত মিনার থেকে মানুষের সামনে, তার জন্যে উনি ব্যাকুল। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির কবি, মানুষের ভেতরে বদল হয়, এটা আগের রবীন্দ্রনাথ নন। উনি নেমে আসতে চাইছেন সেই শিলাইদহের রবীন্দ্রনাথ যেমন নেমে আসতে চাইছেন আত্মশক্তির কাছে। উনি যখন ক্রুদ্ধ, সেই সময় একটা চিঠি এলো সুদূর ফ্রান্স থেকে, মুক্তমনের স্বাক্ষরপত্র সই করতে, মুক্তমনের স্বাক্ষরপত্র। La déclaration de l'indépendance de l'esprit, declaration of independence of spirit। কে ভাবছে? রোমাওলা। 1919 সালে যুদ্ধ শেষ, এবার শুরু হবে আসল যুদ্ধ। উনি ওর ডায়েরি শুরু করছেন, ভারতবর্ষ ডায়েরি। প্রথমেই লিখলেন কুলতুর ক্যাম্প,
কুলতুর ক্যাম্প জার্মান ভাষায়, তার মানে হচ্ছে কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ শুরু হবে এই যুদ্ধের শেষে, যে যুদ্ধ মুক্ত করে দেবে দুয়ার চেতনার দ্বারা চেতনাকে পাওয়ার জন্য। যুদ্ধ যখন হচ্ছে তখন উনি একটি বই লেখেন, তার নাম হচ্ছে au-dessus de la mêlée, হানাহানির ঊর্ধ্বে, যুদ্ধের ঊর্ধ্বে। যুদ্ধের ঊর্ধ্বে যেই লিখলেন হানাহানির ঊর্ধ্বে, ফ্রান্সেও জনপ্রিয়তা কমে গেল। কেন কমে গেল? তখন উনি নোবেল পুরস্কার প্রাপ্ত উপন্যাসিক জাঁ ক্রিস্তফ 36টি ভাষায় অনুদিত হয়েছে, সেই মানুষ একটি বই লিখে নিজেকে নিজের আত্মহত্যা করার মতো হলো। উনি বলতে, আমি জানতাম আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কিন্তু তবু আমাকে করতেই হবে। লিখলেন হানাহানির ঊর্ধ্বে। যখন সমস্ত ইউরোপ, বিশেষ করে ফ্রান্স, যুদ্ধের জন্য মাতাল হয়ে আছে, তার কারণ হচ্ছে ফ্রান্সের একটা অংশ আলজাস লোরেন জার্মানরা অধিকার করে নিয়েছে, সেটাকে ফেরত দিতে হবে। এক ন্যাশনালিজম, যুদ্ধ তো একটা ন্যাশনালিজম, যুদ্ধটা শুধু টেরোরিজম না, যুদ্ধটা একটা ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। হ্যাঁ, রবীন্দ্রনাথ যখন 1916 সালে টোকিও ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছেন আর বলছেন যে জাতীয়তাবাদ একটা অ্যানেস্থেশিয়া, সমস্ত কিছু ভুলিয়ে দেয়, জীবনকে ভুলিয়ে দেয়, কষ্টকে ভুলিয়ে দেয়, একটা নেশা, একটা হিস্টিরিয়া। এত কড়া কথা বলছেন রবীন্দ্রনাথ ইম্পেরিয়াল ইউনিভার্সিটি টোকিওতে। সেখানে তখন একই মুহূর্তে আর এক গোলার্ধে মোটে 5 বছর বয়সের ছোট রোমাin রোল্যান্ড লিখছেন হানাহানির ঊর্ধ্বে, যুদ্ধের ওপরে। সঙ্গে সঙ্গে ফ্রান্স তাকে ত্যাগ করল। শুনলে স্তম্ভিত হবেন, যিনি হতে যাচ্ছিলেন একাডেমি ফ্রান্সেজের সদস্য, ওদের সর্বোচ্চ পরিষদ, যেটা বোদলেয়ারও যা সদস্য হতে ব্যর্থ হন, সেই হতে যাচ্ছেন, তাকে প্রত্যাখ্যান করা হলো। উনি বললেন, আমি প্রত্যাখ্যাত হলাম, দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু আমার কিছু এসে যায় না। একদিকে আমি ফ্রান্সকে হারালাম, কিন্তু পৃথিবীকে জয় করলাম। ওর বন্ধু হলেন সিগমুন্ড ফ্রয়েড, ওর বন্ধু হলেন বার্টন রাসেল, ওর বন্ধু হলেন ম্যাক্সিম গোর্কি, ওর বন্ধু হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, কার্ল স্পিটলার, রোমাin রোল্যান্ড। কাজেই এই দুটো বিরাট দূরত্ব দুটি দেশের। তখনকার দিনে তো এরোপ্লেন ছিল না, জাহাজে করে বিপদসংকুল সমুদ্রে যেতে হতো, সহজ ছিল না। কাজেই 5,51,000 বর্গ কিলোমিটারের ভারতবর্ষের চেয়ে অনেক ছোট, ভারতবর্ষের মাপ তো এখন 32,287,000 বর্গ কিলোমিটার, তো তার চেয়ে অনেক ছোট এই দেশটি 8,800 কিলোমিটার দূরে আমাদের দেশ থেকে মনের দিক থেকে কাছে আসার চেষ্টা করল। কেন? যিনি এकोल নর্মাল সুপেরিয়রের ছাত্র, যিনি জোলার ভক্ত, যিনি মোৎসার্ট, বেথোভেনের অনুরাগী, যিনি নিজে সঙ্গীতজ্ঞ, তিনি কেন আসছেন ভারতবর্ষের দিকে? প্রাচ্যের দিকে তাকালেন কি করে? এখনকার অনেক সেমিনারে প্রাচ্যবিদরা বক্তৃতা দেয়, উনি কিন্তু ইন্ডোলজিস্ট ছিলেন না সেদিক থেকে, ভারততত্ত্ববিদ। উনি অনেক উন্মুক্ত মনা একটি মানুষ। উনি বললেন, লিখছেন কালিদাস নাগকে, l'Europe tombe comme une pierre, l'Europe tombe comme une pierre, ইউরোপ গড়িয়ে পড়ছে পাথরের মতো। এখন আমি আলোর জন্যে পূর্বের দিকে তাকাবো। তখন রোমাin রোল্যান্ড আলোর জন্যে, for sustenance and light, he turned towards the east, প্রাচ্যের দিকে তাকালেন। আমরা কি লক্ষ্য করবো একটা ছোট্ট জিনিস, কিন্তু কোনো কিছুই তো ছোট নয়। 1860-এর দশকে ওর জন্ম, 66 সালে, একটু আগেই বলেছি। আমরা জানি 69 সালে গান্ধীজির জন্ম, 1963 সালে স্বামীজির জন্ম, 1961 সালে রবীন্দ্রনাথের জন্ম। কিন্তু আমরা লক্ষ্য করব যে ওই সময় কি বেরোচ্ছে। যেমন 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 আমরা সকলেই জানি 1861 সালে যখন রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে, সেই বছরই প্রকাশিত হচ্ছে মেঘনাদ বধ কাব্য।
ক্যালেন্ডার এত ইলোকুয়েন্ট, ক্যালেন্ডার সব কথা বলে। শুধু ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আমরা উদ্ভাসিত হতে পারি, দীপিত হতে পারি। 1564 সালে মিকেলাঞ্জেলো মারা যাচ্ছেন, শেক্সপিয়ারের জন্ম হচ্ছে একই বছর। পৃথিবী কি সুন্দর, কিছুই শেষ হয়ে যায় না। ঠিক সেরকম রবীন্দ্রনাথের জন্মের বছর মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্য। সেই একই দশকে রাজমোহন ওয়াইফ লিখছেন একটি মানুষ, তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন রবীন্দ্রনাথের বয়স 3, রবীন্দ্রনাথের বয়স যখন 4, তখন লেখা হচ্ছে একটি উপন্যাস, তার নাম দুর্গেশ নন্দিনী। কপালকুণ্ডলে লেখা হচ্ছে রোমারোলার জন্মের বছর 1866 সালে। কি আশ্চর্য! 1861 সালেই ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস লেখা হচ্ছে। 1862 সালে দুর্গত মানুষদের নিয়ে ভিক্টর হুগোর হতভাগ্যেরা, লে মিজেরাবল। আমরা ছোটবেলায় বলতাম লা মিজারেবল। লা মিজারেবল কথাটা ভুল, লা মিজেরাবল। লা মিজেরাব মানে হচ্ছে দুর্ভাগিনী, আর লে মিজেরাব মানে হচ্ছে দুর্গতেরা, হতভাগ্যেরা। লে মিজেরাব, প্লুরাল, ম্যাসকুলিন, ফেমিনিন। কাজেই এইরকম একটা দস্তয়েভস্কির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড এবং ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ছাপা হচ্ছে 60-এর দশকে, যখন রোমারোলার জন্ম হচ্ছে, গান্ধীর জন্ম হবে, রবীন্দ্রনাথ একজন শিশু। সেই মানুষটি প্রসারিত হতে চাইছেন অনেক পরে, এবং তারপরে একটা ঘটনা ঘটল, রবীন্দ্রনাথের সঙ্গে ওর বন্ধুত্ব। রবীন্দ্রনাথ যখন ওর কাছে প্রথম দেখা করতে এলেন, উনি তো রবীন্দ্রনাথ জানেন না যে হানাহানির ঊর্ধ্বে, যুদ্ধের বিরুদ্ধে লিখে ফ্রান্সে উনি জনপ্রিয়তা হারিয়েছেন। যে ফ্রান্স লিবার্টে, এগালিতে, ফ্রাটার্নিতে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির কথা বলে, সেই দেশই যুদ্ধের পক্ষে গেছে ব্যক্তিগত যুদ্ধের কারণে, নিজস্ব কারণে। কি অদ্ভুত সব ঘটনা ঘটে যায় সেখানে। ইনি এবং তার ছেলে রথীন্দ্রনাথ প্যারিসের রাস্তায় মোপান্নাসে খুঁজে বেড়াচ্ছেন রোমারোলার বাড়ি। জিজ্ঞেস করছেন রোমারোলা কোথায় থাকেন, ইংরেজিতে। ফরাসিরা বলছে they shrug their shoulders, ফ্রেঞ্চে ils haussent les épaules, কাঁধ ঝাঁকিয়ে বলছে জানি না, কেউ জানে না রোমারোলা কোথায় থাকে। খুঁজছেন। একবার ভাবুন, কল্পনা করুন, অপরূপ সুন্দর একটি মানুষ, তার নাম রবীন্দ্রনাথ, তিনি বিরাট আলখাল্লা পরে প্যারিসের রাস্তায় ছুটছেন রোমারোলার সন্ধানে, ইন সার্চ অফ রোমারোলা। তাহলে কে কাকে খুঁজছে? রোমারোলা খুঁজছেন ভারতবর্ষকে, ভারতবর্ষ খুঁজছে রোমারোলাকে। আশ্চর্য! চারদিকে রণরক্ত কোলাহল। রোলাঁ খুঁজে চলেছেন, রোলাঁও খুঁজছেন। কি বলুন তো, যেমন রবীন্দ্রনাথ খুঁজছেন, রোলাঁ খুঁজছেন কাকে? শুনুন কি সুন্দর ফরাসিতে, লা ক্লে d'un escalier perdu, la clé d'un escalier perdu, হারিয়ে যাওয়া একটি সিঁড়ির চাবি। সেই সিঁড়ি হচ্ছে ভারতবর্ষ। হারিয়ে যাওয়া সিঁড়ির চাবি খুঁজছেন। আর রবীন্দ্রনাথ খুঁজছেন এক নতুন করে খুঁয়ে যাওয়া সিঁড়ির চাবি। রবীন্দ্রনাথকে যখন প্রথম দেখছেন, উনি বলছেন il est fort beau, presque trop। ওর বাড়িতে যখন এলেন মোপানাসে, বলছেন খুব সুন্দর মানুষটা, একটু বেশি সুন্দর। শুরু করছেন রবীন্দ্রনাথের শারীরিক বর্ণনা দিয়ে। এটা রোমারোলার একটা অভ্যেস ছিল। You start from the beginning, begin from the beginning. প্রথমে একটা ক্লোজ আপ মানুষটার, তারপর আস্তে আস্তে বিস্তারে যাওয়া। রবীন্দ্রনাথের বর্ণনা, তার মাথার কালো ভেলভেটের টুপি, তার হাঁটার ভঙ্গি, তার হাসি, তার কথা বলা, তার নৈশব্দ। যেরকম গান্ধীজির যে জীবনী উনি লিখেছেন, গান্ধীজির বর্ণনা আছে পাতা জুড়ে, যে কান দুটি বিষদৃশ্য রকমের উঁচু, অর্থাৎ কোনো কিছু লুকিয়ে রাখছেন না। শ্রীরামকৃষ্ণের বর্ণনা যখন দেবেন, ওর মনে হয়েছিল যে মানুষটি যত বড়
তার ভিশন, না ওটা নয়, তোমারটা বোধহয়, এই পুষ্পেন বাইরে গিয়ে এটাকে অফ করে দাও। আচ্ছা, দুঃখিত। তাহলে কি হলো? হারিয়ে যাওয়া চাবি, তারপরে ওর মন, সেই রোমারোলা এবং রবীন্দ্রনাথের যে ভাব হলো, সেই ভাব, সেই যে আলাপ, যে অপূর্ব মিলন, তার ছবি রবীন্দ্রনাথ এঁকেছেন। রবীন্দ্রনাথের আঁকা ছবি, এটা রঙে আছে, আমার একটি বই আছে, ব্রিজিং ইস্ট অ্যান্ড ওয়েস্ট, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড রোমারোলা করেসপন্ডেন্স। তাতে এরম দুটি ছবি, রঙিন দুটি ফুল, এবং সেই ফুলের নিচে রবীন্দ্রনাথের লেখা কবিতা। ভালো করে শুনুন, এটা কিন্তু গান্ধীজি রোমারোলা, শ্রীরামকৃষ্ণ রোমারোলা, স্বামীজি রোমারোলার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। Though I know, my friend, রবীন্দ্রনাথ লিখছেন, that we are different, যদি আমি জানি আমরা আলাদা, my mind refuses to own it. For we too woke up in the same sleepless night, একই বিনিদ্র রজনীতে আমরা দুজনে জেগে উঠেছিলাম, while the birds sang, যখন পাখি ডেকেছিল, and the same spell of the spring entered our hearts. Though your face is towards the light and mine in the shade, the delight of our meeting is sweet and secret, for the flood of youth in its ebbing dance has drawn us close. With your glory and grace you conquer the world. My face is pale, but a magnanimous breath of life has carried me to your side. A magnanimous breath of life has carried me to your side. তোমার পাশে এসে পৌঁছেছি, because of a magnanimous breath of life. The dark line of our difference is aglow with the radiance of a dawn. আমাদের পরস্পরের পার্থক্যের যে কালো রেখা, তা জ্বলে উঠছে ভোরের উজ্জ্বলতায়। সেই রবীন্দ্রনাথের সঙ্গে মতভেদ হলো। আমি আসছি কি করেও না, উনি এগিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণের সমীপে। মন খারাপ। রোমারোলার সঙ্গে, রোমারোলার বাড়িতে এসে পৌঁছলেন উনি। মুসোলিনি সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল। তখন তো এখনকার মতো ইন্টারনেট ছিল না, রবীন্দ্রনাথ ইতালীয় ভাষা জানতেন না, কাজেই মুসোলিনির সঙ্গে ওর যে সাক্ষাৎকার, তাকে ভালো চোখে দেখেননি ইউরোপ। রবীন্দ্রনাথকে দোষ দেওয়া যায় না, কারণ রবীন্দ্রনাথ একেবারেই অবহিত ছিলেন না। আস্তে আস্তে বুঝতে পারছেন, কিন্তু বুঝতে পারছেন না। এইরকম একটা অবস্থায় উনি এলেন রোমারোলার কাছে সুইজারল্যান্ডের ভিলা অলগায়। সেখানে এসে রবীন্দ্রনাথ বুঝতে পারলেন যে কিছু একটা ভুল হয়েছে, ভেঙে গেছে কোথাও সোনার ভাণ্ড, কিছু একটা হয়েছে। ফ্রেঞ্চে বললে, il y a quelque chose qui ne tourne pas rond, something is not going round, কিছু একটা হচ্ছে। উল্টো দিকে বায়রন হোটেল, জেনিভা হ্রদের উপরে, সেখানে থাকেন রোমারোলা সুইজারল্যান্ডে, আর সামনেই বায়রন হোটেল। সেই বায়রন হোটেলের দোতলায় বা জানলায় দাঁড়িয়ে আছেন দাড়িওয়ালা এক বৃদ্ধ, ঘুম হচ্ছে না তার। রবীন্দ্রনাথ ঠাকুর বিনিদ্র রজনী কাটাচ্ছেন, বুঝতে পারছেন একটা ভুল হয়ে গেছে। ওইখানে ওই জানলায় ছোটবেলায় রোমারোলা লিখেছিলেন আর একজন শ্বশ্রুমণ্ডিত কবিকে, যিনি ফ্রান্সের কবিরাজ ভিক্টর হুগো। সেই ভিক্টর হুগো যিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, তার জায়গায় আজকে দেখছেন সেই জানলায় দাঁড়িয়ে আছেন আর একজন ভিক্টর হুগোর মতো কবি, ভিক্টর হুগোর মতো উপন্যাসিক, ভিক্টর হুগোর মতো ছোট গল্পকার, ভিক্টর হুগোর মতো চিত্রশিল্পী ব্যক্তি, ভিক্টর হুগোর মতো সব দিক থেকে মিল। রবীন্দ্রনাথ বাঁচবেন 80 বছর,
আর ভিক্টর হুগো বাঁচবেন 83 বছর। দুজনে একা কাঁখে করে নিয়ে যাবেন বাংলা এবং ফরাসি সাহিত্যকে। এই যন্ত্রণার মুহূর্তে যখন দেখলেন এটা করছেন, উনি রবীন্দ্রনাথকে বাঁচানোর চেষ্টা করছেন ফরাসি লেখকদের কাছ থেকে। জর্জ দুহামেল, পিয়ার জেন জুভ, সমস্ত ইউরোপ কেউ বুঝতে পারছে না যে রবীন্দ্রনাথ একজন এত বড় প্রফেট, যাকে মনে করা হয়েছিল গীতাঞ্জলির সময়, তিনি কি করে একজন অন্ধকারের মানুষকে ভালোবাসছেন। এমনও বলছেন যে তিনি খুব সুপুরুষ, মুসোলিনি। তাকে তুলনা করছেন আলেকজান্ডার দ্য গ্রেট এবং নেপোলিয়নের সঙ্গে। রবীন্দ্রনাথ বুঝতে পারেননি। রবীন্দ্রনাথ ভেবেছিলেন এ রক্তকরবীর রাজা। রবীন্দ্রনাথ ভেবেছিলেন রাজা নাটকের রাজা, পদ্মের মাঝখানে বজ্র। বুঝতে পারেননি। আমরা এত কাছে থেকেও তো আমাদের স্বৈরাচারীদের বুঝতে পারি না। এত খবর পাই টেলিভিশনে, সারা পৃথিবীর লোক দেখছে, খবরের কাগজ পড়ছে, তা দেখতে পারি না। আর ওই আমলে কি করে রবীন্দ্রনাথ বুঝবেন 7 সমুদ্র 13 নদীর পারে কে স্বৈরাচারী? বুদ্ধিজীবীদের মুখ বন্ধ। এলেন, উনি দেখা করতে চাইছেন কার সঙ্গে? বেনেদিত্তো ক্রোচের সঙ্গে, বিখ্যাত শিল্প রসিক। কিন্তু বেনেদিত্তো ক্রোচে এসে মুসোলিনি আসল কথা বলতে পারলেন না, ভয় পাচ্ছেন। বুদ্ধিজীবীদের তো নানা সমস্যা। রোমাগুলার ভাষায় ক্ষমতার দাস, les laquais du pouvoir। বুদ্ধিজীবীদের সম্পর্কে রোমাগুলা বলছেন ক্ষমতার সোনার চেনে বাঁধা কুকুর। আমাদের খুব পরিচিত এরা। সুতরাং তারা কেউ বলতে পারছেন না যে তুমি কি করছো। সেই সময় যখন ভেঙে পড়ছেন, তখন আশ্চর্য ঘটনা ঘটল। 4 অক্টোবর একই বছর 1926, দেবদূতের মতো রোনার ভিলা অলগায় এসে উপস্থিত হলেন আমেরিকা প্রবাসী তরুণ ধনগোপাল মুখোপাধ্যায়, বয়স 36, যার রামকৃষ্ণ বিষয়ক বই দ্য ফেস অফ সাইলেন্স 1926 সব বিষণ্ণতা মুছে দিল রোনার। ওর সমস্ত দুঃখ মুছে দিল শ্রীরামকৃষ্ণ বিষয়ক একটি গ্রন্থ। 10 বছর পরে ধনগোপাল আত্মহত্যা করবেন, কিন্তু ততদিনে রোনার হাতে পৌঁছে গেছে আত্মানুসন্ধানের চাবি। পাশ্চাত্যে ভয়ঙ্কর এক অর্থনৈতিক মন্দা চলেছে, শোনা যাচ্ছে 2য় বিশ্বযুদ্ধের পদশব্দ। এই সংকটকালে এক আশ্চর্য উদ্ভাস। আমার বোন রোনা লিখছেন ফরাসিতে, যখন বইটির কয়েক পৃষ্ঠা পড়ে শোনালো, তা আমার সমস্ত মনকে অধিকার করে নিল। আমি সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমাকে এই বিষয়ে গবেষণা করতেই হবে, আমাকে গবেষণা করতেই হবে, শ্রীরামকৃষ্ণকে বুঝতে হবে। ভাবুন, উনি খুঁজছেন নিৎসের মতো একটা সুপারম্যান যে মানুষকে বাঁচাবে। সুতরাং এই পাওয়া গেল এই সংকটে, 2 বিশ্বযুদ্ধের মাঝখানে, ভয়ঙ্কর ডিপ্রেশন, ইকোনমিক ডিপ্রেশনের মধ্যে, এবং ইউরোপের শ্রীরামকৃষ্ণের অনন্য সাধারণতার অগ্নিময় তেজস্বী শিষ্য বিবেকানন্দের অনন্য সাধারণ ব্যক্তিত্বকে, la personnalité extraordinaire de Ramakrishna et de son fougueux disciple, la personnalité extraordinaire de Ramakrishna et son fougueux disciple পরিচিত করাতেই হবে। শুরু হলো অবিশ্বাস্য এক অন্বেষণ, এক অসম্ভব প্রকল্প, an impossible project। চারপাশে একটু আগেই বলেছি রণরক্ত কোলাহল। আর উনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ সেই পথের মাঝে আলো নিয়ে দাঁড়িয়ে, আমি জ্যোতির্ময় দেবতাদের চেয়েও যেন তারা প্রাচীন, সত্তার প্রথম সন্তান, আমি অমরত্বের শোণিতবাহী শিরা উপশিরা। বিবেকানন্দ যদি হন un brasier d'énergie spirituelle, un brasier d'énergie, a furnace of spiritual power, furnace, une fournaise। কি করে বুঝতে পারছেন পাশ্চাত্যে বসে? উনি বুঝতে, মন তার খোলা, চেতনার দ্বারা চেতনাকে পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ বলছেন, নিখিলেশ বলছে ঘরে বাইরেতে, সেটা হচ্ছে নতুনকে দেখতে হলে একটু বিশেষ রকম আলো জ্বালতে হয়।
নতুনকে দেখতে হলে বিশেষ করে আলো জ্বালতে হয়। রবীন্দ্রনাথ মীরাকে লিখছেন মেয়েকে, বিশ্বকে আমার চাই নইলে আমি বাঁচি নে। রোনাও বলছেন বিশ্বকে আমার চাই, সেই বিশ্বের প্রতিনিধি হয়ে এলেন শ্রীরামকৃষ্ণ। যে রোনা জীবনী লিখেছেন মিকেলাঞ্জেলোর, টলস্টয়ের, হান্ডেল সঙ্গীতকার, তার নিয়ে চিত্রকর, গান্ধীজি, তিনি এবার এলেন অন্য এক মোহনায়। একটু আগেই বললাম বিবেকানন্দ যদি হন ব্রাজিয়ে d'énergie স্পিরিচুয়াল, আধ্যাত্মিক শক্তির জ্বলন্ত উনুন, রামকৃষ্ণ তাহলে le fleuve d'amour, ভালোবাসার নদী, le fleuve d'amour। শব্দগুলি দেখুন, এই শব্দ আমরা যত ভক্তই হই আমরা বলতে পারবো না। ভালোবাসার নদী, un fleuve d'amour। দুজনের থেকে বিচ্ছুরিত হচ্ছে নিঃস্বর, প্রবাহিত হচ্ছে অনন্ত জীবন। উনি লিখে রাখলেন তার ডায়েরিতে, মূল ফরাসি ডায়েরিতে, পৃষ্ঠা 213। এই সময় কয়েকশো বই তিনি পড়লেন ভারতবর্ষ সম্পর্কে। কখন পড়তেন জানি না, কারণ বলে যাবেন না যে তখন ওর বিখ্যাত ফরাসি বিপ্লব নাট্যমালা নাটকগুলো লেখা হচ্ছে সুইজারল্যান্ডে বসে। ওই সময় লেখা হচ্ছে ওর দ্বিতীয় মহা উপন্যাস বিমুগ্ধ আত্মা, লামা শান্তি, এনচান্টেড সোল। তার মাঝখানে কখন উনি সময় পাচ্ছেন? শত শত বই পড়ছেন। উনি তো ইংরেজি জানতেন না। ওর বোন, ওর অবিবাহিত বোন মাদলেন, যেটা আমার রবীন্দ্রনাথ রোমারোলার চিঠিপত্র আমি উৎসর্গ করেছি ওর বোনকে, যিনি যদি ইংরেজিতে অনুবাদ না করে ফরাসিতে অনুবাদ না করে দিতেন মুখে মুখে, তাহলে কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে রোমারোলার সঙ্গে ভারতবর্ষের সংযোগ হতো না। গান্ধী জীবনী, এই দুটি মহাজীবনী লেখা সম্ভব হতো না। কি আশ্চর্য! একটা মানুষ মাঝখান থেকে চলে আসে, কাব্যে উপেক্ষিতা ওর বোন মাদলেন রোল্যান্ড। না থাকলে কি হতো জানি না। রবীন্দ্রনাথ রোমারোল্যান্ড সেই সময় কয়েকশো বই, 26 সালে প্রচণ্ড যন্ত্রণার মুহূর্তে হঠাৎ আলো জ্বলে উঠল যেন 1000 ওয়াটের। তিনি স্পিনোজার মহাশিষ্য ছিলেন। স্পিনোজার লেখাপড়ে মনে হয়েছিল trois éclairs, বিদ্যুৎ চমক। সেই মানুষ সুদূর ভারতের শ্রীরামকৃষ্ণের জীবন আতস কাঁচের নিচে রাখলেন। তখন তার শ্রীরামকৃষ্ণের সঙ্গে যুক্ত হলেন। এটা কিন্তু ইউরোপীয় ন্যাশনালিটি। ভারতবর্ষের কেউ যখন কোনো কিছু নিয়ে লেখে তার সম্পর্কেই লেখে। এটা ইউরোপিয়ান ন্যাশনালিটি। এकोल नॉर्मल সুপেরিয়রের ছাত্র রোমারোল্যান্ড। তিনি কি করলেন? যুক্ত করলেন শ্রীরামকৃষ্ণের আবিষ্কারের সঙ্গে ফরাসি দার্শনিক পাস্কালকে, যুক্ত করলেন হোমারকে, পেটার সেরাফিউস দেবগণের পিতাকে, জুপিটারকে, সমুদ্র দেবতা প্রোটিয়াসকে, কনফুসিয়াসকে, খ্রিস্ট বুদ্ধকে, ফ্রান্সিস অফ অ্যাসিসিকে, টাসোকে, ফ্রাঁসোয়া দে সালকে, ক্লুনিকে, মিল্টনকে, লাফোন্তেন, শেক্সপিয়ার, ভিক্টর হুগো, গোয়েটে, মোৎসার্ট, টলস্টয়, তৈত্তিরীয় উপনিষদ এবং বিদ্যাপতি। এটা রোমারোল্যান্ড। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের জীবনী দুটি লিখতে লিখতে নিজের ধর্মভাবনাকে বুঝে নিতে চাইছেন। বারবার বলছেন আমি নিজেকে খুঁজছি এদের মাধ্যমে। কিছুই সহজে মেনে নিচ্ছেন না, সবসময় একটা তর্ক চলেছে। কখনো রাজযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, যাতে সায় দিচ্ছেন স্বয়ং জগদীশচন্দ্র বসু। একথা লক্ষণীয় যে 1928 সালে 1 ডিসেম্বর কালিদাস নাগকে লেখা এক বিস্ফোরক চিঠিতে তিনি বিশ্বব্যাপী অবিচার ও অপরাধের প্রতিবাদ ও প্রতিরোধের কথা বলছেন। দুর্গ প্রাকারের ওপর অতন্দ্র প্রহরীর মতো উনি দাঁড়িয়ে আছেন, চিৎকার করছেন বাঁচাবো তোমাদের, তোমরা সাবধান থাকো। 28 সালে আর তার সাবধান বাণী মিলিয়ে যাচ্ছে হাওয়ায়, কেউ শুনছে না। বুদ্ধিজীবীদের সম্পর্কে লিখছেন তারা তাণ্ডবের ভেতর বালিতে মাথা গুঁজে আছেন উট পাখির মতো, কানে আঙুল দিয়ে মানুষের কান্নাকে উপেক্ষা করছেন। রোমাগুলা তা সহ্য করতে পারছেন না, যেমন রবীন্দ্রনাথ রানুকে লিখছেন, রানু মুখার্জি, ছোট রানুকে লিখছেন যে কি কাণ্ড হচ্ছে,
তুমি কি জানো জালিয়ানওয়ালাবাগে কি হলো? তার কিছুদিন, তার এক দশক পরে চিঠিতেই বলছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনী রচনার পরিকল্পনার কথা এবং মানব ইতিহাসের এক চরম সংকটের মুহূর্তে ওলা প্রতিরোধের প্রতীক হিসাবে উপস্থাপন করছেন যুদ্ধের মধ্যে। চারপাশে আগুন, ঝড়, ধসা ডাঙা, তার মাঝখানে উনি কাকে প্রতিষ্ঠিত করছেন? শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকে। প্রতিরোধের মশাল, সমস্ত অন্যায়ের অবিচারের বিরুদ্ধে একটি বিশেষ সংকট মুহূর্তে যে আলোর দীপশিখা মানুষকে দীপিত করতে পারে, তা হলো এই দুইজন মানুষ। লিখছেন, সেই নীল চোখ নিঃসঙ্গ বালক যে পিয়ানো বাজায়, একা থাকতে চায়। সে লিখছে যে ধনগোপালের বই পড়ার কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটল। কার্তিক পাল বলে YMCA এর এক খ্রিস্টান ভদ্রলোক এসে উপস্থিত হলেন এবং যীশুখ্রিস্টের কথা না বলে তিনি প্রায় পুরোটা সময়ই বলে গেলেন শ্রীরামকৃষ্ণের কথা। কাজে তিনি একাধিক জায়গা থেকে শুনেছেন। এইবার উনি সক্রিয় হলেন যে একে চেনে না ইউরোপ, এ তো ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল। তখন তার মনে হলো যে এটা যদি না করি তাহলে সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এটা মনে রাখতে হবে। সে বিখ্যাত কথা উনি যেটা বলছেন যখন জীবনী লিখছেন, আমি এক জরাক্রান্ত ঘুমহীন ইউরোপের কানে ওই ধমনীর শোণিত স্পন্দন ধ্বনিত করে তুলতে চাই। আমি চাই ইউরোপের শুকনো ঠোঁটে শ্রীরামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দের অমরত্বের রক্তে ঠোঁট দুটি সিক্ত করতে। আমি চাই। It was a mission he had to accomplish at a point of time in history. সুতরাং লিখতে শুরু করলেন। লিখছেন, আমি আর মাদলেন করে চলেছি বিরাট আর কঠিন এক কাজ। কল্পনা করতে পারেন অত দূরে যে মানুষটি কখনো ভারতবর্ষে আসেননি, ম্যাক্স মুলারের মতো। কারণ এসে গেলে ওর সমস্ত স্বপ্ন যদি ভেঙে যায়। ওর দুই প্রিয় মানুষ একটি চিঠিতে লিখছেন, কেউ জানে না কেন আসেননি। একটি চিঠিতে সংগোপনে লিখছেন কালিদাস নাগকে, তরুণ ঐতিহাসিক কালিদাস নাগকে, যিনি ফরাসি জানতেন। যেখানে আসছেন তার কারণ হচ্ছে একদিকে শ্রীরামকৃষ্ণ, একদিকে রবীন্দ্রনাথের ভক্তরা, একদিকে মহাত্মা গান্ধীর ভক্তরা আমাকে ছিঁড়ে ফেলবে। অথচ আমি দুজনকেই সমান শ্রদ্ধা করি। মানুষের গ্যালারিতে এরা দুই শ্রেষ্ঠ মানুষ, কিন্তু এই টানাপোড়েনের মধ্যে পড়ব, নানা রকম অশান্তি হবে হয়তো, তাই উনি আসেননি। আসা সম্ভবও ছিল না, শরীর অত্যন্ত খারাপ। প্রায় 3 সপ্তাহ উনি অসুস্থ থাকতেন। আপনারা হয়তো জানেন যে নোবেল পুরস্কারের সমস্ত অর্থ উনি গোপনে রেড ক্রসকে দিয়ে দিয়েছিলেন, যদিও হাসপাতালে থাকতে হতো মাসে 3 সপ্তাহ। আমি আর মাদলেন করে চলেছি বিরাট আর কঠিন এক কাজ। শুধু এক বহুমাত্রিক চিন্তাধারা যতদূর সম্ভব আকর্ষণীয়, ঘনবদ্ধ, সংক্ষিপ্ত সার নয়, সে সঙ্গে আমায় ভাবতে হচ্ছে ইউরোপীয় মানুষের গ্রহণ ক্ষমতা ও বিশেষ বিশেষ জিনিসে তাদের প্রতিক্রিয়ার কথাও। আমি এইসব রচনার মধ্যে পাচ্ছি এক নতুন আলো ও শক্তি, যা আমি বুঝতে পারি, আলিঙ্গন করতে পারি নিজেকে এবং এই সমস্ত সমগ্র অন্তর্জগৎকে, যাকে আমার ইউরোপীয় যুক্তিবাদ দিয়ে, আমার ব্যক্তিগত অনুভূতি দিয়ে অস্পষ্টভাবে বুঝেছি মাত্র। আমি যা ভাবছি তা যদি করে উঠতে পারি, এই জীবনী দুটি হয়ে উঠবে ইউরোপের প্রতি এক বার্তা, মেসেজ টু ইউরোপ, যার গভীর প্রতিধ্বনি শোনা যাবে, যার অনুরণিত করে দেবে আমাদের। ভারতবর্ষের, উনি দেখছেন ভারতবর্ষের ডিভাইন পলিফনি। আমরা ভুলে যাই, এই ভারতবর্ষে আছি বলে আমরা ভুলে যাই যে এই ভারতবর্ষ 32,287,000 বর্গ কিলোমিটারের। আমরা ভুলে যাই পৃথিবীর সবচেয়ে বড় ভাষা গবেষণাগার, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে আমরা বাস করছি। ট্রেনে শুয়ে যখন আমি আহমেদাবাদ থেকে প্রথম চাকরি শেষে ফিরে আসছি, একটু পরেই গুজরাটি শেষ হলো,
মারাঠি শুরু হলো, মারাঠির পরে একটু পরে ভাষা পাল্টাতে আসছে, তারপরে বর্ধমানে এসে শুনলাম চা গরম। আমি বুঝলাম যে আমি পশ্চিমবঙ্গে পৌঁছেছি। এই বিরাট বহুভাষিক, উনি বলছেন ডিভাইন পলিফোনি, দৈব বহুভাষিকতা। কত ভাগ্য আমাদের, ভাবুন তো। ইউরোপে যে কটা ভাষায় কথা বলে তার চেয়ে বেশি ভাষায় আমরা ভারতবর্ষে কথা বলি। আমরা মাত্র 23টি সরকারি ভাষা নয়, কিন্তু হাজার হাজার ভাষা আছে, যে ভাষা কয়েক হাজার, ধরুন 5,000-এর বেশি, উইথ টোটাল সেমিওলজিক্যাল সিস্টেমস। তার মধ্যে 33টির বেশি ভাষায় কথা বলে 1 লক্ষের বেশি মানুষ। ভাষা উপভাষা নয়, পাটোয়া নয়, ডায়ালেক্ট নয়, ভাষা। এই বিরাট ভাষা জালের মধ্যে আমরা বাস করছি। কাজে আমরা তো উদ্ভাসিত হওয়ার কথা ছিল আমাদের। তো দেখছি উনি লিখছেন, ঢেউয়ের ভেতর থেকে খুঁজে নেবেন এক অদ্বৈত এককে। আমার কাছে এই দর্শনের বিশেষ আকর্ষণ আমার গভীরতম ও অন্তরতম চিন্তাগুলির উন্মোচন। আমি নিজের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য লিখছি না, নিজেকে জানার জন্য লিখছি। Trouver le moi profond, to find out the profound I, the profound me, le moi profond, আমার গভীর অন্তরতম মনুষ্যত্বকে খোঁজার জন্যে আমি রোলার কাছে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি। ধনগোপালই তাকে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। তাঁরা মিস ম্যাকলাউডের মাধ্যমে পুরো একটি গ্রন্থাগার পাঠিয়ে দেন। এই উদারতার কিন্তু কোনো তুলনা নেই। তারা রোমারোলাকে পুরো একটি গ্রন্থাগার পাঠিয়ে দেন। 13ই মে 1927 আসেন মিস ম্যাকলাউড স্বয়ং। দীর্ঘ কথোপকথন। রোলা দুঃখ পাচ্ছেন শ্রেষ্ঠ ফরাসিরা বিবেকানন্দকে দেখেননি বলে। উনি প্যারিসে এসেছিলেন, আপনারা জানি। বিবেকানন্দ, যদি আপনারা প্রাচ্য পাশ্চাত্য পড়েন, যদি পরিব্রাজক পড়েন, আমি ওরকম ভ্রমণ কথা পৃথিবীতে কোথাও পড়িনি, যা পথে প্রবাসীকে প্রায় অতিক্রম করে যায় অন্নদাশঙ্করের। তো সেখানে আপনারা জানেন কিনা জানি না, স্বামী বিবেকানন্দ একমাত্র মানুষ যিনি ফ্রান্সকে ফ্রান্স বলতেন। এই ফ্রান্স স্বাধীনতার আবাস। প্যারিস লিখতেন না, লিখতেন প্যারি। ওর ভক্ত বিশিষ্ট শিল্পী সারা বেনহার্ট, ওর বন্ধু জুল বোয়া, সেই মানুষ। কিন্তু রোমারোলা দুঃখ পাচ্ছেন, তখন তো শ্রেষ্ঠ ফরাসিরা ফ্রান্সে, পল ভ্যালেরি, আন্দ্রে জিদ, পল ক্লোদেল, এদের সঙ্গে স্বামী বিবেকানন্দের দেখা হলো না। টলস্টয়ের সঙ্গে দেখা হয়নি ইউরোপে। রোমারোলা পড়ছেন কি ভাবুন। উনি কিন্তু ভারতবর্ষ কেন্দ্রিক মানুষ নন। একটু আগেই বলেছি, জীবনে লিখেছেন অসংখ্য পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে। একবার যখন আমি প্রথম রোমারোলা আন্তর্জাতিক আলোচনা চক্রে যোগ দিতে গিয়েছিলাম, তখন জাপানের নাকামুরা আমাকে বললেন, উনি তো জাপানের বন্ধু। চীনের এক দার্শনিক বললেন, উনি তো চীনের বন্ধু। জার্মানরা বললেন, উনি তো জার্মানির বন্ধু, কারণ জন ক্রিস্টফ একজন জার্মান। ইটালিয়ানরা বলল, উনি আমাদের বন্ধু। আমি বললাম, উনি ভারত বন্ধু। তাহলে বুঝতে পারছেন বিশ্ব মানুষ কাকে বলে? সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, সিটোয়েন দু মন্ড, যা আজকের এই গোলকায়িত পৃথিবীতে আমরা হারিয়ে ফেলেছি। আজকে গ্লোবালাইজ, কিন্তু আমরা গ্লোবালাইজ নয়, দ্বীপ। দয় দীর্ঘই প, যদি আমাদের হওয়ার কথা ছিল দয় বয় দীর্ঘই প, হওয়ার কথা ছিল দয় দীর্ঘই প। দ্বীপমালা হওয়ার কথা ছিল, আমরা একটা আইল্যান্ড স্ট্রেচিং আউট, পারছি না পৌঁছতে সেখানে। ওইখানে ওই কঠিন পরিস্থিতিতে উনি কি পড়ছেন? বিবেকানন্দের মাই মাস্টার, নিবেদিতার নোটস, ভগিনী নিবেদিতার নোটস, ম্যাক্স মুলারের রামকৃষ্ণ জীবনী, 1925 সালে আলমোড়া থেকে প্রকাশিত 765 পাতার জীবন কথা, যার ভূমিকা লিখেছিলেন গান্ধীজি। প্রবুদ্ধ ভারত পড়ছেন, বেদান্ত কেশরী পড়ছেন। ধনগোপালের বইটি, যা সর্বক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের পছন্দ না হলেও সেটিকে তিনি মূল উদ্দীপক গ্রন্থ হিসেবে স্বীকার করছেন। এই অনুসন্ধানে ইউরোপীয় যুক্তিবাদ হারাচ্ছেন না তিনি। একবারও শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের আগে উনি নিজে কিন্তু স্ত্রী এবং স্বামী কথাটি ব্যবহার করেননি। 1928 সালের 12ই অক্টোবর শেষ করছেন 2 গ্রন্থের প্রথম খসড়া। আমি নিজে এই খসড়াটি দেখেছি।
সুইজারল্যান্ডের বাজেলে গ্রন্থাগারে 900,000 পাতার হাতে লেখা, পুরোটা হাতে লিখেছেন, অন্তত পুনর্বার্জন করেছেন 20 বার। তারপরে যখন লিখেছেন একটি কমাদাঁড়ি ভুল নেই, ফাউন্টেন পেনে লেখা, ফুটনোটগুলি পর্যন্ত নিখুঁত, যেন একটা বই লিখেছেন, বইটা কলমে লেখা। তার অন্য একটি কপি রয়েছে ফ্রান্সের বিব্লিওথেক ন্যাশনালে। তারপরে রামকৃষ্ণ জীবনী প্রকাশিত হবে 15ই জানুয়ারি 1929। ইউরোপ পত্রিকায় 15ই ডিসেম্বর থেকে তার অংশবিশেষ ছাপা হতে থাকে। বিদ্রোহ আশা করেছিলেন রোলা, ভেবেছিলেন লোকেদের ভালো লাগবে না, তার বদলে পেলেন আস্থা ও বিশ্বাস। ভুলে গেলে চলবে না, ফ্রান্স সারা পৃথিবীকে গ্রহণ করতে পারে। রবীন্দ্রনাথের প্রথম অসাধারণ অনুবাদ আন্দ্রে জিদের ফরাসি সংস্করণ l'offrande lyrique, তাকে জগতের কাছে পৌঁছতে চাইছেন সেন্ট জন পেস, 1960 সালের নোবেল লরেট। সত্যজিৎ রায়কে প্রথম আবিষ্কার করে ফ্রান্স, পথের পাঁচালী, কান চলচ্চিত্র উৎসবে। কাজে বুঝতে পারছেন রবীন্দ্রনাথের প্রথম ছবির প্রদর্শনী কোথায় হয়? প্যারিসে, গ্যালারি পিগালে। এই দেশ জানে গ্রহণ করতে। সুতরাং তারা তার জীবনী দুটি পড়ে আস্থা জ্ঞাপন করল, বিশ্বাস রাখল। 29 সালের জুনে বিবেকানন্দ জীবনীর পাণ্ডুলিপি জমা দিলেন, যা প্রকাশিত হবে 2 খণ্ডে। বই দুটির মূল পাণ্ডুলিপি আমি একটু আগেই বললাম সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে দেখে এসেছি। 2 জীবনদ্রষ্টাকে ছুঁয়ে রোলার হস্তাক্ষর যেন পাখির ডানার উড়াল, সেই একটা করে টান, পাখির ডানার উড়াল, একটু কাটাকুটি নেই কোথাও। আমরা যেন এক আগ্নেয়গিরির বিস্ফোরণের সামনে দাঁড়িয়ে। শ্রীরামকৃষ্ণের কথাগুলির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কালিদাস নাগ। তিনি ব্রাহ্ম পরিবারের সঙ্গে বিবাহিত হয়েছিলেন, সম্পর্কে যুক্ত হয়েছিলেন। মানে চিঠিগুলো কি খুব অথেন্টিক? এই রোমারোলাকে লিখছেন যে কথামৃতের কথাগুলি কি খুব অথেন্টিক, বিশ্বাসযোগ্য? তখন একটা অগ্নিপাত হলো। তুমি কার সম্পর্কে বলছো? কে বলছেন? রোমারোলা আমাদের বাঙালি একজনকে। জানো না কথামৃতের মূল্য? তিনি বলছেন যে সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছো তুমি কি রামকৃষ্ণের কথামৃতর কথা বলছো, যাকে সহজতম অভিব্যক্তি বলা যায়, যার মধ্যে কিছুই পাণ্ডিত্যময় বা জটিল নয়, এর সমস্তটাই ধরা আছে এক মহান হৃদয় থেকে প্রবাহিত সহজ স্বাভাবিক অনুভূতিমালায়, যা কোনো কিছুই জন্যে শোক করে না, যা সমস্ত কিছুকে সাগ্রহে গ্রহণ করতে পারে, জিলাসলি রিসেপটিভ। প্রথম থেকে শেষ পর্যন্ত একই কথা ধোঁয়ার মতো কখনো কখনো ফিরে আসে, প্রতিফলিত হয় প্রত্যেক সংলাপে, নানা আঙ্গিকে। এর মধ্যে তুমি বললে নকল করেছেন, কার নকল? ধার করা, এখান ওখান থেকে জুড়ে দেওয়া অংশ তুমি কোথায় পেলে? ফরাসিতে লিখছেন। হয় রামকৃষ্ণ মানুষটিকে, তার অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করতে হয়, যেমন কেউ কেউ কোনো মূর্খ যীশুখ্রিস্টকে করেছে, আমার মতে হাস্যকরভাবে, অথবা তার কথামৃতকে মোটের উপর সত্য বলে মেনে নিতে হবে, কারণ এই কথাগুলো এক অনন্য ব্যক্তির চিন্তার নানা রূপের ভাস্কর্য। এখানেই আমরা ভুল করি শ্রীরামকৃষ্ণের ওপর প্রভাব খুঁজতে গিয়ে। বিবেকানন্দর মতো চিন্তকের ক্ষেত্রে হয়তো তা খোঁজা সম্ভব, কিন্তু রামকৃষ্ণ ঈশ্বরের প্রতি তার অটল ও সর্বগ্রাসী ভাবাবেগ, কথাটা ব্যবহার করুন, অটল ও সর্বগ্রাসী ভাবাবেগ, লা প্যাশন নিয়ে ছেলেবেলা থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি দিন রাত্রি বাইরে থেকে নয় শিক্ষা নিয়েছেন কালী মন্দিরের হাজার হাজার ভক্তের কাছ থেকে, যারা হেঁটে চলেছিল তার সজাগ অন্তর্দৃষ্টিময় চোখের সামনে দিয়ে। শ্রেষ্ঠ ভারতীয় দার্শনিকদের চেয়ে সমস্ত ধরনের সমস্ত বর্গের পুণ্যার্থীর পশ্চাৎপর তাকে অদ্বৈত বেদান্ত ও অন্যান্য মিস্টিক ভাবনার প্রকাশে সাহায্য করেছে। শ্রীরামকৃষ্ণ অংশগ্রহণ করেছেন সেই দৈত্যাকার ঢেউয়ে, যা রেনেসাঁস নামে গত 100 বছরে ভারতবর্ষে আছড়ে পড়েছে। And he says in French, যে if Raja Rammohn Roy was the first gigantic wave of the Renaissance, Sri Ramakrishna was the high tide. উনি হচ্ছেন সেই উঁচু জোয়ার, এটা বুঝতে হবে।
একটি ঢেউ একটি মানুষের হাত ধরে প্রথম এসেছিল বলা যাবে না, তবু সেই প্রথম আকাশচুম্বী ঢেউ যদি রাজা রামমোহন হন, রামকৃষ্ণ হলেন বন্যা, ভরা জোয়ার। এখানেই যীশুখ্রিস্টের সঙ্গে রামকৃষ্ণের মিল। এ কথা সহজেই প্রমাণ করা যাবে যে খ্রিস্টের ভাবনাগুলি তার জন্মের আগে হেলেন ও প্রাচ্য চিন্তা জগতে ছিল, আথেন্সে, এশিয়া মাইনরে, আলেকজান্দ্রিয়ায়, ভারতবর্ষে। খ্রিস্ট রামকৃষ্ণ মানবাত্মার এক অসামান্য প্রয়োজনীয় সৃষ্টি, পূর্ণতার মুহূর্তের জাদু ফল। ভালো করে লক্ষ্য করুন, শ্রীরামকৃষ্ণ এবং জিসাস ক্রাইস্ট, দ্য ম্যাজিক ফ্রুট অফ এ ম্যাচিওর মোমেন্ট। এত সুন্দর কথা, দ্য ম্যাজিক ফ্রুট অফ এ ম্যাচিওর মোমেন্ট, জিসাস ক্রাইস্ট অ্যান্ড শ্রীরামকৃষ্ণ। আমার কাজ হলো, আমি যেভাবে ইউরোপে নিয়ে আসা, যে ইউরোপ আজও তাকে চেনে না, ভারতাত্মার মহান বাণী, বেথোভেন, ওয়াগনারের মতো, শ্রীরামকৃষ্ণ তো এক সিম্ফনি, সিম্ফনি। ভুলে চলবে না যে উনি ছিলেন সঙ্গীতের অধ্যাপক, সঙ্গীতই তার মূল চালিকা শক্তি। জাঁ ক্রিস্তফ তো একজন সঙ্গীতকারের জীবন কথা। কাজেই উনি লিখছেন যে এই অদ্ভুত রামকৃষ্ণ একটা সিম্ফনি। তারপরে উনি বলছেন, ওর সঙ্গে যদি কোনো সিম্ফনির মিল থেকে থাকে, তার নাম মোৎসার্ট এবং রাফায়েল। মোৎসার্ট যেমন সমস্ত সুরের সমন্বয় ঘটাতে পেরেছেন আধুনিকতার উৎস হয়ে, ঠিক রাফায়েল যেমন রেনেসাঁসের সমস্ত অঙ্কন রেখাকে, সমস্ত রঙকে মেলাতে পেরেছিলেন, উনি সমস্ত মতকে মেলাতে পেরেছিলেন, যত মত তত পথ। Therefore he's as important as Mozart and Raphael and Jesus Christ. চিন্তা করতে পারেন কালিদাস নাকি লেখা চিঠি। উনি বলছেন রাফায়েলের মতো, মোৎসার্টের মতো। রাফায়েল আর মোৎসার্ট তো নতুন কিছু করেননি, তারা পরিপূর্ণ আর নিপুণভাবে মিলিয়ে দিতে পেরেছিলেন প্রাক পূর্ণতা পর্বের আবিষ্কার মালা। আর বিবেকানন্দ, ভাবুন, একজন ফরাসি একজন বাঙালিকে এইভাবে, যাকে বলা যায় প্রচণ্ড ক্রুদ্ধভাবে শেখাচ্ছেন। বলছেন বিবেকানন্দ একটা ঘূর্ণিঝড়, টর্নেডো। এক বিশেষ মুহূর্তে তিনি বলতে পারছেন শ্রীরামকৃষ্ণ, দ্য ম্যাজিক ফ্রুট of a mature moment comparable with Jesus Christ and Wagner and Beethoven and Raphael and Mozart. ঠিক সেরকম স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলছেন একটা ঘূর্ণিঝড় যা খড়কুটোর মতো পোকামাকড়কে উড়িয়ে নিয়ে যাবে। ফরাসি থেকে আমার অনুবাদ, ইংরেজিতে আছে এই বইটি, ক্রয়যোগ্য, সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল। আমি যখন এটা 7 বছর ধরে অনুবাদ করেছিলাম, আমার মেয়ে তখন ছোট্ট, খালি যাতায়াত করছে আমার সামনে দিয়ে, 3 বছরের বাচ্চা। আমি বলছি, তুমি আমাকে বিরক্ত করছো কেন, আমি অনুবাদ করছি। আমি মূল চিঠিগুলো কিন্তু বিরাট বিরাট কাগজে লেখা, একটা বড়, তখনকার মানুষ তো এখনকার মতো সাহেবই ছিলেন না, পোশাকই ছিলেন না। রোমানোলার একটা চিঠির পাতা এত বড়, একটা চিঠির পাতা এইটুকু, একটা চিঠির পাতা এইটুকু, লিখে যাচ্ছেন যেখানে পাচ্ছেন। সেগুলো 136টি চিঠি আমি অনুবাদ করি। আমার মেয়ে খালি ঘুরে বেড়াচ্ছে, ওকে বকলাম। তখন মেয়েটি হঠাৎ প্রচণ্ড বেগে ছুটে এসে আমাকে বললেন, ওইটুকু 3 বছরের বাচ্চা, রোমানোলাকে নিয়ে তোমার প্রবলেমটা কি বলো তো। ও বুঝে গেছে যে এই আমাদের সমস্যা, সর্বনাশের গুরু। মানে মাই ফ্যামিলি হ্যাড টু টলারেট মাই রোমানোলা সেন্টার্ড কনভারসেশন ফর 30 ইয়ার্স। আচ্ছা, তো এই বইটির দ্য টাওয়ার অ্যান্ড দ্য সি, টাওয়ার হচ্ছে রোমানোলা, সি হচ্ছে কালিদাস নল। 136টি চিঠি। বন্ধুকে যে কথা বলা যায়, রবীন্দ্রনাথকে সরাসরি সেটা বলা যায় না। গান্ধীজিকে চিঠি লিখছেন, রবীন্দ্রনাথকে চিঠি লিখছেন, যেটি প্রকাশিত হয়েছে ব্রিজিং ইস্ট অ্যান্ড ওয়েস্ট নামে ওইউপি থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে। কিন্তু এখানে অনেক বেশি দরকারি কথা আছে, কারণ তৃতীয় ব্যক্তিকে অনেক কিছু বলা যায় ওদের সম্পর্কে। পুরো কি করে উনি লিখলেন সেটার একটা আভাস এখানে আছে। কিন্তু অদ্ভুত একটা কথা বলেন, এটা উনি ছাড়া, আমি শব্দগুলো একবার দেখুন, টর্নেডো। আমরা কজন বলতে পেরেছি টর্নেডো? কত ভক্ত আছে বিবেকানন্দের।
কত লোক তো শিক্ষা গ্রহণ করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, নানা রকম রামকৃষ্ণ মিশনে, এমনিতেও কত লোক, কত হাজার মানুষ ভক্ত, কিন্তু কজন বলতে পেরেছে একটা ঘূর্ণিঝড় যা খড়কুটোর মতো সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে যাবে, তুচ্ছতাকে উড়িয়ে নিয়ে যাবে। তারপর বলছেন, হি ওয়াজ এ স্পিরিট উইথ দ্য ওয়াইডেস্ট উইংস, স্পিরিট উইথ দ্য ওয়াইডেস্ট উইংস, বিরাট ডানাওয়ালা এক আত্মা বিবেকানন্দ, যিনি সিংহের হৃদয় দিয়ে, cœur de lion, সিংহের হৃদয় দিয়ে পৃথিবীকে আলিঙ্গন করতে এসেছিলেন। মানুষের যন্ত্রণা যাকে ক্ষুধার্ত সমুদ্র চিলের মতো ঠুকরেছে, আমি ফরাসি থেকে অনুবাদ করছি বাংলায়, ক্ষুধার্ত সমুদ্র চিলের মতো ঠুকরেছে, যার নানা উড়াল ও ঝড় রোমারোলাকে অনিবার্যভাবে বেটোফেন ও শিরারের কথা মনে করিয়ে দিয়েছে। বেটোফেনের কথা, সঙ্গীত, বেটোফেন। আপনারা যদি পঞ্চম সিম্ফনি শোনেন, ষষ্ঠ সিম্ফনি, ঝড় ঝড় হচ্ছে, তারপর ঝড় থেমে গেল, সিক্স সিম্ফনি ঠিক সেরকম উড়াল ও ঝড়। তাঁর তেজ এবং সৌন্দর্য, চারুতা এবং আত্মমর্যাদা, বিবেকানন্দের চোখের দীপ্তি, তার কথা লিখছেন। The light in his eyes, এরকম কেউ পারবে না। ওর, আমি একটু আগে বলেছি একটা কথা মনে আছে, শরীর দিয়ে শুরু করেন, প্রায় সত্যজিৎ রায় ক্যামেরার মতো, বডি শরীর থেকে আস্তে আস্তে সরে যায়। গান্ধী যে শুরু হলো কান দিয়ে, কানটা কেন খাড়া, মাথাটা টনসার্ড, মাথাটা টাক নয়, মাথাটা কামানো। কি অদ্ভুত কথা বলছেন জানেন, এগুলো কিন্তু একজন বিদেশি পড়ে, তার একটা অন্য চোখ আছে। গান্ধীজিকে দেখে বলছেন, আমি ভেবেছিলাম একজন গডম্যান আসবেন, ভারতবর্ষের একজন গডম্যান, ভগবানের ভজনা করেন একজন, মানে বড় ধার্মিক মানুষ আসবেন, তার বদলে কাকে দেখলাম? সক্রেটিস আসছেন, গায়ে বৃষ্টি পড়ছে, খালি গায়ে, সুইজারল্যান্ডের বাড়িতে প্রবেশ করছেন সক্রেটিস। মহাত্মা গান্ধী, le dernier défenseur de l'humain, মানব জাতির শেষ প্রহরী। ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দ্য ম্যাজিক ফ্রুট অফ এ ম্যাচিওর মোমেন্ট। ঠিক সেরকম বিবেকানন্দ ডানাওয়ালা এক আত্মা, সিংহের হৃদয়, চোখের দীপ্তি, চারুতা, আত্মমর্যাদা, গভীর কণ্ঠস্বরের অপূর্ব সাংগীতিকতা, দ্য মেলোডি অফ হিজ ডিপ ব্যারিটন ভয়েস অফ স্বামী বিবেকানন্দ। 5 ফুট 8.5 ইঞ্চি স্বামী বিবেকানন্দের উচ্চতা মনে করিয়ে দিচ্ছেন, স্কোয়ার শোল্ডার্ড, ব্রড চেস্টেড, স্টাউট ফ্রেম উইথ মাস্কিউলার আর্মস, অলিভ কমপ্লেxion, a full face, vast forehead, strong jaw, a pair of magnificent eyes, large, dark and prominent with heavy lids. Large, dark and prominent with heavy lids, চোখের পাতাগুলো ভারী। His commanding presence, his strength and beauty, the grace and dignity of his bearing, the splendid music of his rich, deep baritone voice, like a violoncello, violin celloর মতো ওর কণ্ঠস্বর। কখনো দেখেছেন এইভাবে তৈরি করতে একটি মূর্তিকে? পাশ্চাত্যের জন্য তৈরি করছেন। এবং মিস ম্যাকলাউডের কাছ থেকে উনি জেনেছেন, রোলা জেনেছেন বিবেকানন্দের ভাস্ট ব্রেন, বিরাট মস্তিষ্ক। The synthesis of his great opposing forces took years of struggle, consuming his very life, for জীবনকে খেয়ে নিল এই প্রচণ্ড অগ্নিময় আত্মা। But the flame of his fire is still alive today. সেই আগুন এখনো জ্বলছে। যেন মনে হচ্ছে আমরা কথা বললে এরকম সুন্দর করে বলতে পারবো না, শ্মশানে সে আগুন এখনো জ্বলছে। From his ashes, the ছাই থেকে, like those of phoenix পাখির মতো, has sprung anew the conscience of India. বিবেকানন্দের ছাই থেকে জন্ম নিচ্ছে ফিনিক্স পাখির মতো ভারতবর্ষের বিবেক। এর চাইতে সুন্দর আমি কখনো কিছু শুনিনি আমার এই জীবনে। ছাইয়ের ভেতর থেকে জন্ম নিচ্ছে ভারতবর্ষের বিবেক, la conscience de l'Inde, descend ছাই থেকে।
তিনি আমাদের ট্র্যাজিক নায়কদের চেয়ে অনেক বড়, যার জন্য হতে পেরেছে পরমহংসের উড়াল। বিপরীত শক্তিগুলির সঙ্গে লড়াই করে সেগুলির সমন্বয় করতে গিয়ে বিবেকানন্দের জীবন নিঃস্ব হয়ে যায়। তার ভস্য থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে ভারতবর্ষের বিবেক। শ্রীরামকৃষ্ণের মতো আত্ম আবিষ্কারের এত পথ আর কে জেনেছেন পৃথিবীতে ঈশ্বরকে খুঁজতে গিয়ে? মানুষের কথা আর কে বলেছেন এমন সরল স্নেহাদ্র স্বরে পৃথিবীর ইতিহাসে? রোমা লিখছেন, খুব কম মানুষ উৎসে ফিরে যায়। Very few people go back to the sources. Très peu de gens reviennent aux sources. যেন অন্তর সমুদ্রের পথরেখা। বাংলার এক ক্ষুদ্র গ্রামবাসী রোমারোলা লিখছেন, হৃদয়ের কথা শুনে খুঁজে পেলেন অন্তরের সমুদ্রের পথ। রোমারোলা ছাড়া বেটোফেন, ওয়াগনার, রাফায়েল আর মোৎসার্টের সঙ্গে আর কে তুলনা করতে পারতেন রামকৃষ্ণদেবের বা যীশুখ্রিস্টের সঙ্গে? তিনি যেন এক জীবন্ত ঈশ্বর, মার কাছে নিবেদিত এক দেবতুল্য ঋষি। যখন মৃত্যুপথযাত্রী কেশব সেনের সঙ্গে কথা বলছেন রামকৃষ্ণ, মৃত্যু মেঘাচ্ছন্ন অমানিসায় অসুস্থ কেশবের যন্ত্রণার সামনে তার প্রশান্ত হাসিকে রোমারোলা তুলনা করছেন রেমব্রান্টের পেইন্টিংয়ের সঙ্গে। কেশবের সঙ্গে যখন কথা বলছেন তখন মনে হচ্ছে রেমব্রান্টের ছবি। Trouver le moi profond, একটু আগে বলেছি, to find out the profound me, নিজের অন্তরতমকে জানো। এই দুটি আশ্চর্য জীবনী সমস্ত ধর্মীয় মতবিরোধের কারণে রবীন্দ্রনাথকে খুশি করেনি। 1930 সালে জেনিভায় রোলার সঙ্গে তার দেখা হয়, এ বিষয়ে একটি কথা উচ্চারণ করেননি তিনি। আমি কিন্তু ওকে ছোট করছি না কোনোভাবে, রবীন্দ্রনাথের সঙ্গে ওর যে অন্তরের মিল তাকে। কিন্তু রবীন্দ্রনাথ তখন নানা কারণে খুব ক্ষুব্ধ ছিলেন ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা ইত্যাদি নিয়ে, এবং পুরো 2-3 ঘন্টা ওদের কথা হয় জেনিভাতে। রোলা গাড়ি চালিয়ে জেনিভাতে যান, খুবই অসুস্থ মানুষ। একবারও উনি গান্ধীর নাম উচ্চারণ করেন, বরঞ্চ কালী সম্পর্কে একটি ক্রুদ্ধ উক্তি করেন, ওই জঘন্য দেবীকে আমি ধ্বংস করতে চাই, ফরাসিতে বলেন, ইংরেজিতে বলেন। রোলা কিন্তু রাগ করেননি, রোলা শুনলেন। বন্ধু ফ্রয়েডকে ভৎসনা করে লিখেছিলেন, বন্ধু ফ্রয়েডকে বলেছিলেন, কি তুই করিস রে, ডিগো সুপার ইগো। রোলার বন্ধু তো, তুই তোকারি করতেন, তুই করিস, মানুষের মন নিয়ে কারবার করছিস, অথচ শ্রীরামকৃষ্ণের মধ্যে যে সেন্টিমেন্ট ওসিয়ানিক, যে সমুদ্র প্রতিম অনুভূতি, তাকেই জানলি না, তাহলে মনের কি কারবার করছিস? এর উত্তরে ফ্রয়েড 2 বছর পরে উত্তর দেন, বলে এই 2 বছর আমি ঘুমোতে পারি তোর কথায়। রোলা লেখেন, আমি নিজে এই অনুভূতিকে চিনি, এই সমুদ্র প্রতিম অনুভূতিকে শ্রীরামকৃষ্ণের। কখনো তো আমায় ব্যর্থ করেনি, সেদিক থেকে আমি গভীরভাবে ধার্মিক। যেন উনি তো ধার্মিক ছিলেন না, কিন্তু তাও ধার্মিক, যেন নদী তীরের নিচে প্রবাহিত এক জলস্রোত রয়ে গেছে আমার মনের, সন্দিগ্ধ মনের অনেক নিচে, স্বপ্নের জলরাশি, সেখানে রামকৃষ্ণদেব আছেন। ফ্রয়েড উত্তর দেন 5ই ডিসেম্বর 1927 লেখা, আপনার চিঠি আমাকে একদণ্ড শান্তি দেয়নি। আমিও অবিশ্বাসী নই। ভালো করে শুনুন, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। ফ্রয়েড লিখছেন রোমারোলাকে, আমিও অবিশ্বাসী নই। আমরা ফ্রয়েডকে অবিশ্বাসী জানি, সিভিলাইজেশন অ্যান্ড ইজ ডিসকন্টেন্টস পড়ে বোঝা যায় অবিশ্বাসী। সেই মানুষ বল, আমি জানি সব কিছু আমরা বুঝতে পারবো না। There are certain things I can't understand. Il y a certaines choses que je ne comprends pas. On ne comprendra jamais. 14 জুলাই 1929 লেখেন। 1929 সালের 28 ডিসেম্বর স্টেফান জোয়াইগ রোলাঁকে লেখেন, তিনি রামকৃষ্ণ জীবনীর 2য় খণ্ডের জন্য অধীরভাবে অপেক্ষমান। এদিকে ফ্রয়েডের নতুন বই প্রোতেসেনগট, কৃত্রিম ঈশ্বরের কথা বলেছেন,
জোয়াই খুব খুশি। এর উত্তরে রোনা লেখেন, এটা নিশ্চিত আমি ফ্রয়েডের এই বইয়ের রচনাকে প্ররোচিত করেছি। সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস বইটি রামকৃষ্ণ সম্পর্কে যে ওকে না বোঝার জন্য যে বিরক্তি প্রকাশ করেছেন রোমারোলা, তার উত্তরে লেখেন এবং সেখানে জোর করে প্রমাণ করার চেষ্টা করেন যে রোমারোলা ভুল করেছেন, সমুদ্র প্রতিম অনুভূতি নেই। কিন্তু আসলে যেন ফ্রয়েডীয় একটা ব্যাখ্যা, অবচেতনায় স্বীকার করছেন, সচেতন মনে করতে চাইছেন না। এর 2 বছর আগে রোমারোলা বলছেন, তুমি আমার বইগুলো যদি পড়তে, বইগুলো যদি আগে বেরোতো, তুমি নানা নতুন অভিজ্ঞতার সন্ধান পেতে। 30-এর দশকে রোলা ক্রমশ বৃদ্ধ হচ্ছেন, সোভিয়েত সমাজ বিপ্লবে খুঁজে পেয়েছেন নতুন এক দিশা, মেলাতে চেষ্টা করছেন গান্ধীজি ও লেনিনকে। পৃথিবীর ইতিহাসে কোন গান্ধীজি এবং লেনিনকে মেলানোর কেউ চেষ্টা করেনি 30-এর দশকে, যেটা করতে চেষ্টা করছিলেন রোলা। কিন্তু 36-37 সালে তার ডায়েরিতে দেখছি শ্রীরামকৃষ্ণের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখছেন রামকৃষ্ণকে এক ফরাসি তীর্থযাত্রীর শ্রদ্ধার্ঘ। Un pèlerin français, a pilgrim, French pilgrim, pays homage to রামকৃষ্ণদেব। জীবনের শেষ দিনগুলিতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মৃত্যু নিশীথে, ফ্রান্সে জার্মান অবরোধের নিদারুণ মুহূর্তে গান্ধীজি, রবীন্দ্রনাথের মতো শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দের কথা ভেসে উঠছে রোমারোলার মনে। এই শেষ হয়ে গেল, আপনারা ততদিনে তিনি শেষ করছেন নতুন বেটোফেন জীবনী। এই স্বাধীন আপোষহীন শিল্পী দুই ভাবনাধারার মধ্যে সৃষ্টি করতে পেরেছিলেন এক প্রণয় গুঞ্জন, যা জীবনকে অর্থবহ করে তুলতে পারে। 20 শতকের এক ভাঙচুর, 21 শতকের এক ভাঙচুরময় সময়ে যখন পেছন ফিরে তাকাই, মনে হয় এই স্মৃতি আমাদের নতুন জীবনের আভাস দেবে। মেমোরি উইল সার্ভ অ্যাজ এ রেমেডি ফর ইভিল। আজকের এই অশুভ সময়ে এই অপরূপ সুরসঙ্গতির স্মৃতি আমাদের নবজন্মে সাহায্য করতে পারে। ধন্যবাদ।